কান পেতেছি, চোখ মেলেছি, ধরার বুকে প্রাণ ঢেলেছি, জানার মাঝে অজানারে করেছি সন্ধান। অনেক অনেক দিন আগে রবীন্দ্রনাথের লেখা এই কথাগুলি আজও প্রযোজ্য মানব প্রজাতির জন্য। সত্যি তো, এই বিশ্বের সম্পর্কে, এই পৃথিবীর সম্পর্কে, আমাদের উদ্ভিদ জগৎ এবং প্রাণী জগতের সম্বন্ধে কতটুকুই বা জানি আমরা। নমস্কার বন্ধুরা, আমার নাম প্রমিত প্রতিম ঘোষ। আজকের এই তরুণদের জন্য অনুষ্ঠানে আমাদের আড্ডার বিষয় জানার মাঝে অজানা, বিজ্ঞানের জগৎ থেকে তুলে আনা কিছু ইন্টারেস্টিং তথ্য। আজ আমাদের সৌভাগ্য যে আমাদের সাথে রয়েছেন স্বনামধন্য সম্প্রচারক, সায়েন্স কমিউনিকেটর, লেখক এবং বক্তা, এমন একটি মানুষ যিনি 28 বছর ধরে বিভিন্নভাবে আমাদের আপ্লুত করেছেন নিজের কণ্ঠে, নিজের জ্ঞানে, নিজের গুণে। ডক্টর মানস প্রতিম দাস। দাদা, আপনাকে জানাই স্বাগত। শুধু তাই নয়, সঙ্গে রয়েছেন তরুণ প্রজন্মের দুইজন বিজ্ঞান উৎসাহী। আলাপ করিয়ে দিই। রয়েছেন নীলার্ক পাহাড়ি, ইয়াং হরাইজন স্কুলে ক্লাস 10-এর ছাত্র। কিন্তু হ্যাঁ, ক্লাস 10 বলে তাকে হালকাভাবে নেবেন না যেন। সে দেশে বিদেশে নানান রকমের স্পেস, সায়েন্স, ম্যাথস এবং সাধারণ জ্ঞানের অলিম্পিয়াড এবং প্রতিযোগিতায় জিতে বাংলার নাম উজ্জ্বল করেছে, দেশের নাম উজ্জ্বল করেছে। আর রয়েছে সৌমি বৈদ্য, উইমেন্স কলেজে MA জার্নালিজমের ছাত্রী। MA এর সাথে সাথে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে মাস কমিউনিকেশনে সে করেছে ডিপ্লোমা, এবং সেখানে থাকাকালীন অন্ধ শিক্ষার্থীদের ওপর সে একটি ডকুমেন্টারি বানিয়েছে যার নাম সিইং দি আনসিন। তবে আসুন শুরু করা যাক আজকের আড্ডা, আজকের আলোচনা বিজ্ঞান নিয়ে এবং বিজ্ঞানের দুনিয়া থেকে তুলে আনা কিছু ইন্টারেস্টিং এবং অজানা তথ্য নিয়ে। তো মানসদা, প্রথমেই যেটা তোমাকে জিজ্ঞেস করতে চাইবো যে তুমি একজন পুরস্কার প্রাপ্ত সম্প্রচারক, তুমি বিজ্ঞান নিয়ে অনুষ্ঠান করেছো, বই লিখেছো, রিসার্চ করেছো। এত কিছু করা কোনো মতেই সম্ভব ছিল না যদি না তুমি পাগলের মতন বিজ্ঞানকে ভালোবাসতে। তো তোমার জীবনে বিজ্ঞানের সাথে যে এই যে আলাপ বা ভালোবাসা কিভাবে শুরু হলো, কোথা থেকে শুরু হলো, একটু জানতে চাইবো। আসলে ভালোবাসার কোনো নিয়ম থাকে না ঠিকই, তবে বিজ্ঞানের ক্ষেত্রে পাগলের মতো ভালোবাসতে হলেও তার একটা রীতি অনুসরণ করতে হয়। কেননা বিজ্ঞানের কতগুলো জিনিস তুমি যদি রীতি অনুযায়ী না যাও, তুমি যে কাঙ্ক্ষিত ফলাফল সেখানে পৌঁছবে না। এবার তোমার কথা হচ্ছে শুরুর কথা। দেখো, আমাদের দেশে, আমাদের এই বাংলাতেই যদি বলি, এত মানুষজন আছেন যারা তাদের জীবন দিয়ে উদাহরণ তৈরি করে গিয়েছেন যে বিজ্ঞানকে কতভাবে ভালোবাসা যায়। আজকের আলোচনায় যখন বসছি তখন আমার গোপালচন্দ্র ভট্টাচার্যের কথা মনে হচ্ছে। এই মানুষটা বাংলাদেশের লোনসিং গ্রাম থেকে এসে জগদীশচন্দ্র বসুর কাছে উপস্থিত হলেন একজন স্বাধীনতা সংগ্রামীর মাধ্যমে। পুলিন বিহারী তিনি নিয়ে এলেন। এই মানুষটা দেখালেন প্রকৃতিকে কিভাবে ভালোবাসা যায়, শুধু নয়, প্রকৃতিকে কিভাবে অনুপুঙ্খ হিসাবে নজর করা যায়, অর্থাৎ পুঙ্খানুপুঙ্খভাবে নিরীক্ষণ। সে একটা পিঁপড়ে, তাকে আতশকাচ দিয়ে দেখা, একটা গাছ, তার বেড়ে ওঠা দেখা। জগদীশচন্দ্র বসুর জীবনবাণী যেন এই মানুষটার মধ্যে দিয়ে ফুটে উঠেছে আরো বেশি করে। তো এমন মানুষদের কথা যখন পড়া হয় তখন মনের মধ্যে একটা কিছু জাগে যে আমি এটা করতে পারি না কিছু পরিমাণে, তাদের সামান্য অংশ যদি পারি সেটা জীবনটা সার্থক মনে হয়। অনেকেরই মনে হয়, অনেকেই করেন, তাদের মধ্যে আমি একজন। বাহ বাহ, চমৎকার। এবং আমি নিশ্চিত যে আমাদের অনুষ্ঠান যারা দেখছেন তারা সত্যি খুবই অনুপ্রেরিত অনুভব করবেন তোমার কথা শুনে। তো মানসদা, এবার আড্ডাটাকে পরের পর্যায়ে নিয়ে যাই। তোমার মাথায় যে বিজ্ঞানের একটি প্রকাণ্ড ভান্ডার আছে, সেখান থেকে প্রথমে কোন ঘটনাটা বা কোন তথ্যটা আজ তুমি আমাদের শোনাচ্ছ? আমার এই প্রকাণ্ড ভান্ডার শুনে একটা কথা মনে হচ্ছে, ঠাকুর বাড়িতে একসময় মাথার যে খুলি, ক্রেনিয়াম নিয়ে খুব গবেষণা হতো, তাতে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরও অংশগ্রহণ করেছেন। আচ্ছা। এমনকি আমাদের বিখ্যাত সাহিত্যিক অমিতাভ ঘোষ তার একটি উপন্যাসে এই নিয়ে অনেক চর্চা করেছেন। তো যাই হোক, আমাদের ক্রেনিয়ামের সাইজটা খুব বড় না, ফলে ভান্ডারটা খুব বড় হওয়া সম্ভব না। যেটুকু আছে আমরা ধরতে পারি আমাদের স্মৃতিতে। একটা কথা আজকে বলতে খুব ইচ্ছে করছে। এই যে আমরা প্রকৃতি, পরিবেশ, গাছ ইত্যাদি নিয়ে কথা বলি না, খুব বিচ্ছিন্নভাবে কথা বলি। একটি গাছ একটি প্রাণ এরকম বলি, কিন্তু সে প্রাণটা বিচ্ছিন্নভাবে বাঁচতে পারে না, বিচ্ছিন্নভাবে টিকে থাকতে পারে না। এই যে আমরা এখানে চারজন বসে আছি, তাদের মধ্যে কোথাও একটা সম্পর্ক আছে, না হলে আমরা এখানে বসে থাকতাম না, কথা বলতাম। একদমই তাই। তেমনি এই গাছের বেঁচে থাকার সঙ্গে মানুষের চলা, পশুর চলা, পাখি এখানে আনছি না, তাদের কি অদ্ভুত একটা সম্পর্ক, সেটা একটু বলতে চাই।
এবং দুটো মানুষকে মেলাতে চাই। একজন হচ্ছেন রাজস্থানের ভগৎ রাম, আরেকজন সুদূর স্পেনের জেসাস গার্জন। কি করেন ওনারা, কি মিল তাদের? মিলটা হচ্ছে এই, পশু পালন শুধু করেন না, এই পশুদের নিয়ে তারা চলে যান দূরে। ধরা যায় স্পেনের কথা, গ্রীষ্মকাল পড়লো, জেসাস গার্জেনে ভেড়ারা আওয়াজ করতে শুরু করলো, কেননা সমুদ্র থেকে গরম বাতাস আসছে, ঘাস শুকিয়ে যাচ্ছে। অতএব শুরু হলো তাদের সেই সময়কার পরিযান। চলে গেলেন তারা উত্তরে, পিকাসো ইউরোপার একটা প্রান্তরে, পাহাড়ে। ঠিক একইভাবে, মানে সেখানে তো খাবারের জন্যই পৌঁছলো তারা, ঠিক একইভাবে এই ভারতে ভগৎ রাম রাজস্থানের পালি জেলা থেকে মধ্যপ্রদেশের বুরহানপুরে চলে যাচ্ছে তার উট নিয়ে। সেই উট থামছে বিভিন্ন চাষির ক্ষেতে, চাষি বা তার পরিবার দুধ পাচ্ছে, উটের দুধ পাচ্ছে, উটগুলো সেখানে থাকছে, তাদের মলমূত্রে সিঞ্চিত হচ্ছে মাটি, সার পাচ্ছে, সেখানে গাছগুলো বেড়ে উঠছে। একইভাবে জেসাস গার্জেনের যে ভেড়ারা, সে ভেড়ারা কিছু কিছু গুল্ম খাচ্ছে, আবার তাদের রিজেনারেশনের সুযোগ হচ্ছে, এবং এক জায়গায় থামছে না বলে কোনো জায়গা নষ্ট হয়ে যাচ্ছে না। এরা শুধুমাত্র নিজেদের স্বার্থের জন্য করছে ভাবলে ভুল হবে। অদ্ভুতভাবে এরা একটা প্রকৃতির রিজেনারেশন, প্রকৃতির টিকে থাকা, সবুজ হওয়ার সঙ্গে যুক্ত। অর্থাৎ এদের চলাচল বন্ধ হয়ে গেলে প্রকৃতির ক্ষতি, সভ্যতার ক্ষতি। সত্যি সত্যি কি হয়েছিল, একটা সময় ইউরোপ বন্ধ করে দিয়েছিল এটা। ভারতেও ভগৎ রামদের মতো মানুষরা সুযোগ পেতেন না এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার। কেউ কেউ আটকে দিত। নতুন প্রজন্ম হয়তো ভাবলো না না, এসব উট খেতে ঘুরে বেড়াবে, আমাদের ক্ষেত নষ্ট করবে, এরকম হবে না। দেখা গেল তাতে গাছের যে বৈচিত্র্য সেটা নষ্ট হচ্ছে। আজকে আমি শেষ করবো যে জায়গাটা দিয়ে, আজকে যেখানে সব থেকে ভালো ব্যাপারটা হচ্ছে ইউরোপ বুঝেছে যে এটাকে স্বীকৃতি দিতে হবে। স্পেন একমাত্র দেশ যেখানে 1,25,000 কিলোমিটারের নেটওয়ার্ক আছে, যেখান থেকে এই পশু চারকরা যেতে পারেন, প্রকৃতিকে সমৃদ্ধ করতে পারেন। আমাদের এখানে কিছুদিন আগে রাজস্থানে একটা সম্মেলন হয়েছে, যেখানে ইন্দোনেশিয়া, মঙ্গোলিয়া, আফগানিস্তান, বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে যারা পশু চারণ করায়, তারা এক হয়ে কথা বলেছে কিভাবে এটাকে বাড়িয়ে নেওয়া যায়। তো এই যে যখন সম্পর্কগুলো বুঝি, আন্তঃসম্পর্কগুলো দেখি, তখন প্রকৃতিকে এক অন্য আলোয় দেখি, এবং সেটা জানতে যেমন ভালো লাগে, মনে হয় আমরাও জুড়ে যাই না এইভাবে প্রকৃতি বাঁচানোর জন্য। এই আর কি। অসাধারণ। আর কি সুন্দরভাবে মানে ভারতের রাজস্থান এবং সুদূর ইউরোপের স্পেন কিভাবে যুক্ত একটি কাহিনী দিয়ে। তো নীলার্ক, তোমাকে দেখে মনে হচ্ছে যে তুমি কিছু একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাইছো স্যারকে, তো তুমি বলো। হ্যাঁ, তো আমাদের জগৎ এখন যেভাবে যে বেগে এগোচ্ছে, তাতে এটা হতেই পারে যে কিছুদিন বাদে এই পশুচারকদের আমরা চিহ্নই খুঁজে পাবো না এই পৃথিবীতে। তখন তাহলে আমরা তাদের বদলে কি ন্যাশনাল পার্ক থেকে শুরু করে সিড ব্যাংক কিংবা বোটানিক্যাল গার্ডেনের ব্যবহার করতে পারি, যাতে এই জীববৈচিত্র্যটাকে জিয়ে রাখা যায়, এবং তাহলে আমাদের আবার এই প্যাস্টোরালিজমে ফিরে যেতে হয় না? এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এবং এটা আধুনিক প্রজন্মের প্রশ্ন। লীলার্ক যেটা বলেছে সেটা হচ্ছে একটা বিকল্প খোঁজার চেষ্টা, কিন্তু বিকল্প আমি খুঁজছি কিভাবে? ও যেমন উদাহরণ দিয়েছে বটানিক্যাল গার্ডেন, বা হয়তো সিড ব্যাংক বোঝাতে চেয়েছে, জুলজিক্যাল পার্ক বোঝাতে চেয়েছে। এগুলো এক একটা বিচ্ছিন্ন নিদর্শন হয়ে আমাদের সামনে থাকলো। ধরা যাক আমরা চিড়িয়াখানায় গেলে একটা বাঘ দেখলাম, একটা ভাল্লুক দেখলাম, একটা অন্য ধরনের খরগোশ দেখলাম, আমরা বুঝলাম এরা এই রকম। কিন্তু এই খরগোশটা বা এই বাঘটা, তার যে পরিবেশ, তার থেকে বিচ্ছিন্ন হয়ে কি একই রকম? অর্থাৎ বাঘের প্রকৃতি, তার চারপাশের প্রকৃতি, এগুলো মিলেমিশে এক না হলে প্রকৃত প্রাণীটাকে বোঝা যায় না। ঠিক একইভাবে প্রকৃতিতে আমরা একটা, দুটো, তিনটে, চারটে, ছটা, 10টা বটানিক্যাল গার্ডেন বানালাম, লোকে ঘুরতে গেল, কিন্তু এই যে মাইলের পর মাইল বিস্তৃত বনভূমি, তৃণভূমি, গুল্ম, এগুলো যে রয়েছে, এগুলো পুষ্ট হবে কি করে? আমি তো শুধু যাকে বলে বিনোদনের জন্য কোনো পার্কের কথা ভাবছি না, আমি তো ভাবছি বিস্তারিত ভাবে প্রকৃতির ভালো হওয়ার কথা। কেননা বটানিক্যাল গার্ডেনের পাশে যে মানুষটা বসে আছেন, সে মানুষটা অক্সিজেন পেলেন, সে মানুষটা কিছু গুল্ম দেখতে পেলেন। বটানিক্যাল গার্ডেন থেকে 1000 মাইল দূরে যে মানুষটা আছেন, তিনি কিচ্ছু দেখতে পেলেন না, তিনি দেখলেন রুক্ষ হয়ে গেছে জমিটা। ফলে আমরা সামগ্রিকভাবে যখন প্রকৃতির কথা ভাবি,
তখন আমাদের বুঝতে হবে যে কিছু নিদর্শন আমাদের শেখাতে পারে আমরা কিভাবে ফিরিয়ে আনতে পারি প্রকৃতির শোভা। কিন্তু এই যে ভগৎ রামদের কথা বললাম, যাদের রাজস্থানে বলা হয় রাইকা, সুন্দর সুন্দর একটা নাম, এই রাইকাদের যদি ফিরিয়ে আনা না হয়, ওই যে বললাম না কি বিস্তৃত পরিযান তারা করছেন, রাজস্থানের পালি থেকে মধ্যপ্রদেশের বুরহানপুর কোথায় চলে যাচ্ছেন। এই যে এতটা অঞ্চল, ভারতবর্ষ তো অত্যন্ত বৈচিত্র্যময় একটা দেশ, কি সংস্কৃতিতে, কি প্রাকৃতিক শোভায়, সবকিছু দিক দিয়ে। সেই সংস্কৃতির বৈচিত্র্য, সেই প্রকৃতির বৈচিত্র্য যদি আমরা বজায় রাখতে চাই, এমন ট্র্যাডিশনাল যাকে বলে চিরাচরিত যে পেশা, সেগুলোকে বোধহয় আবার ফিরিয়ে আনার দরকার আছে, যার জন্য গোটা ইউরোপ ভাবতে শুরু করেছে এবং ভারতেও সেই ভাবনা শুরু হয়েছে। এইরকম ভাবে বোধহয় আমরা ভাবতে পারি। আর সত্যি ভাবাটা খুবই উচিত, কারণ যেভাবে আমাদের প্রকৃতির একটি জায়গায় আমরা পৌঁছে যাচ্ছি, ধ্বংস হচ্ছে, এগুলো সত্যি খুবই প্রয়োজন আমাদের জন্য। তো নীলার্ক খুবই ভালো প্রশ্ন জিজ্ঞেস করেছো তুমি, কিন্তু এখন আমার পালা তোমাকে প্রশ্ন জিজ্ঞেস করার। তো নীলার্ক, তুমি ছোটবেলা থেকে নানান অলিম্পিয়াড জিতেছো, এবং আমি শুনতে পেয়েছি যে নাসা তোমাকে আহ্বান জানিয়েছে সেখানে যাওয়ার জন্য। বহু জায়গায় তুমি পুরস্কৃত। এই যে কচি বয়সে তুমি এত কিছু করছো বিজ্ঞান নিয়ে, এটা একটা জিনিসই প্রমাণ করে যে বিজ্ঞান কোথাও না কোথাও তোমাকে ডাকে। তো বিজ্ঞান কবে থেকে তোমার ফেভারিট সাবজেক্ট হয়ে উঠলো, সেটা একটু জানতে চাইবো তোমার কাছ থেকে। স্যার, বিজ্ঞান ব্যাপারটা মনে হয় আমার মধ্যে ছোটবেলা থেকে ইনবিল্ড। আমার মায়ের মুখে শুনেছি যে যখন আমার মাত্র 1.5 বছর বয়স, তখন আমি সায়েন্স সিটিতে গেছিলাম এবং সেখানে যত রকম ডাইনোসর দেখেছিলাম সবারই নাম মুখস্থ করে নিয়েছিলাম। যেরকম টিরানোসোরাস রেক্স, ভেলিসোরাপ্টর, বিভিন্ন রকম ডাইনোসর রয়েছেন। আর শুধু তাই নয়, তার সঙ্গে সেখান থেকে একটা টেলিস্কোপ এনেছিল আমার বাবা। তো সেই টেলিস্কোপ দিয়ে আমি চাঁদ দেখে তো খুবই অবাক হয়ে গেলাম। সেই চাঁদ ওখানে কি করে রয়েছে, কেন খসে পড়ছে না, কিংবা কেন চাঁদটা এত ছোট, যদি ওটা সত্যিকারেরই ডায়ামিটারে এত 6000-7000 কিলোমিটার বড় হয়। এরকম নানান রকম প্রশ্ন আমার মাথায় এসেছিল। আর সেটা ছাড়াও আমাদের ঘরে ছিল একটা পিক্টোরিয়াল এনসাইক্লোপিডিয়া। আচ্ছা। তো স্যার, সেই এনসাইক্লোপিডিয়াতেও আমি পাতা উল্টে উল্টে দেখতাম, দেখতে ওই ব্যাপারে জানতে খুব ভালো লাগতো। আর তারপর আমার মায়ের বদলির চাকরির সূত্রে আমি মেদিনীপুরে চলে যাই, আমার গ্রামের বাড়িতে। আচ্ছা। সেখানে আমি একটা স্কুলে ভর্তি হই, এগরা পাবলিক স্কুল। তো সেখানে আমার প্রথম অলিম্পিয়াড দেওয়া, প্রথম এই কম্পিটিটিভ এক্সামে পার্টিসিপেট করা। তো সেখান থেকেই আমার সব শুরু। সায়েন্স সিটির প্রসঙ্গে ও যেটা বললো, শুধু একটা কথা বলবো, ডাইনোসর অনেক রকম আছে, সব থেকে হিংস্র ডাইনোসরটার নাম দিয়ে শুরু করলো, টিরানোসরাস রেক্স। তার থেকে যদি স্টেগোসরাস বলতো যে তৃণভোজী, একটু সুবিধা হতো আমাদের, নাহলে বুকটা কেমন ছাদ করে উঠতো। কিন্তু সত্যি কথা বলতে দেখো, এনসাইক্লোপিডিয়া কিন্তু সবার বাড়িতেই থাকে, কিন্তু সবাই তোমার মতন অলিম্পিয়াডের পর অলিম্পিয়াড জেতে না, এবং সেটার মধ্যে নিশ্চয়ই তোমার উদ্দীপনা একটা আছে, উৎসাহ একটা আছে। তো আরেকটা প্রশ্ন করবো নীলার্ক তোমাকে, যে এমন কোনো বিজ্ঞানী বা সায়েন্টিস্ট আছেন যাকে তুমি নিজের আদর্শ বলে মনে করো? হ্যাঁ, একজন না, আসলে আমার দুজন আদর্শ বিজ্ঞানী রয়েছেন, যাদের নাম হচ্ছে, আমরা সবাই জানি এপিজে আব্দুল কালামকে, মিসাইল ম্যান অফ ইন্ডিয়া। তিনি ইসরোতে কাজ করেছেন, ডিআরডিও তে কাজ করেছেন, পরবর্তীকালে আমাদের প্রেসিডেন্টও হয়েছেন ইন্ডিয়ার। তো তিনি আমার একজন আদর্শ। আর তিনি ছাড়াও তার গুরুজন বিক্রম আম্বালা সারাভাই, যিনি আমাদের স্পেস সায়েন্সের শুরু করেছিলেন একদম ইন্ডিয়াতে, তিনিও আমার আদর্শ। বাহ, চমৎকার। আর সত্যি তো এদের অবদান আমরা কোনোদিন কি ভুলতে পারবো? এপিজে আব্দুল কালাম, তার গুরু হচ্ছে বিক্রম সারাভাই, এবং তারও গুরু হোমি জাহাঙ্গীর ভাবা। এরা মিলেই তো ভারতের স্পেস প্রোগ্রাম এবং মিসাইল প্রোগ্রামের উৎপত্তি এনারাই ঘটান আর কি। তো নীলার্ক, খুব ভালো লাগলো তোমার মুখ থেকে এইসব কথাগুলো শুনে। মানুষদা, আবার আলোচনায় ফিরে আসছি, আড্ডায় ফিরে আসছি। যদি আমাদের জিজ্ঞেস করা হয় যে এই যে আমাদের 7টি মহাদেশ আছে বা কন্টিনেন্ট আছে, তার মধ্যে সবচেয়ে রহস্যময়ী কোন কন্টিনেন্টটা বা কোন মহাদেশটা, এক কথায় আমরা বলবো সেটা হচ্ছে আফ্রিকা। তো আফ্রিকার বুক থেকে এমন কিছু অজানা তথ্য বা কাহিনী আছে যেটা দর্শকদেরকে তুমি একটু যদি শোনাও। হ্যাঁ, আমি প্রশ্নটা শুনে যেমন উৎসাহিত বোধ করছি তেমনই ভীত বোধ করছি, কারণ আফ্রিকার মতো একটা বিশাল মহাদেশের থেকে যে কোনো একটা কাহিনী কি তুলে আনা যায়। আমি এপিজে আব্দুল কালামের কথা একটু আসি। এপিজে আব্দুল কালাম যখন রাষ্ট্রপতি হয়েছিলেন, তিনি মেডিসিনাল প্লান্টের যে গার্ডেনটা রাষ্ট্রপতি ভবনে ছিল সামান্য পরিমাণে, সেটাকে খুব সুন্দর করে গড়ে তুলেছিলেন এবং সেটা দেখার জন্য আলাদা করে মানুষের ভিড় হতো। তো মেডিসিনাল প্লান্ট নয়, প্লান্টের কথাই বলবো আফ্রিকা থেকে, আর সেটা হচ্ছে রেইন ফরেস্টে। রেইন ফরেস্টের কথা আমরা জানি
রেইন ফরেস্ট বাংলায় বললে বৃষ্টি স্নাত অরণ্য, যেখানে প্রচুর বৃষ্টিপাত হয়। নিরক্ষরেখা জুড়ে বা নিরক্ষরেখার দুপাশ জুড়ে প্রচুর এলাকা আছে গোটা পৃথিবীতে যেখানে বৃষ্টিপাত হয়, ঘন অরণ্য পাওয়া যায়, মানে যেখানে ডাঙা আছে, জল নেই। আফ্রিকাতেও রেইন ফরেস্ট ছিল মানে কমতে কমতে সেটা এমন জায়গায় এসে পৌঁছেছে যে সত্যি মানে দুঃখ হয়। আফ্রিকা মহাদেশের ম্যাপটা যদি দেখা যায়, মানচিত্রটা যদি তুমি দেখো, তাহলে দেখবে তার পেটের দিকের অংশটাতে কিছু পরিমাণে রেইন ফরেস্ট আছে। আচ্ছা, সেই রেইন ফরেস্টে হাতি আছে। জঙ্গলে হাতি থাকাটা অস্বাভাবিক কিছু নয়, আমাদের জঙ্গলেও হাতি আছে, তবে এশিয়ার হাতি আর আফ্রিকার হাতি এদের দুজনের মধ্যে পার্থক্য আছে। বৈজ্ঞানিক নাম ইত্যাদিতে যাচ্ছি না। দু ধরনের হাতিকে আমরা এখানে রাখবো আলোচনার জন্য আফ্রিকার। একটা হচ্ছে বুশ এলিফ্যান্ট, একটা হচ্ছে ফরেস্ট এলিফ্যান্ট। এই ফরেস্ট এলিফ্যান্ট, দেখো, হাতি মাত্রই সে তার নিজের ওজনের সমান পদার্থ খাওয়ার জন্য ব্যবহার করবে, তার থেকেও বেশি ভেঙে চুরে নষ্ট করবে, যার জন্য হাতির চলাচলের জন্য একটা কন্টিনিউয়াস স্ট্রেচ অফ ফরেস্ট দরকার, না হলে সে কিন্তু বাঁচতে পারবে। হ্যাঁ, এইবার এই হাতি কি করে, অদ্ভুত ব্যাপার। আমরা যে গ্লোবাল ওয়ার্মিং নিয়ে শঙ্কিত, গরম বেড়ে যাচ্ছে, বরফ গলছে আন্টার্কটিকায়, এগুলো নিয়ে শঙ্কিত, সেই গ্লোবাল ওয়ার্মিং কে একটু কমাতে হাতি সাহায্য করছে। বিষয়টা কিরকম? এই যে হাতি যখন যাচ্ছে তখন সে 1 ফুটের থেকে নিচু যেসব গাছ সেগুলোকে পায়ে দোলে দিয়ে যাচ্ছে, সুর নাড়াচ্ছে, ইচ্ছে মতো নষ্ট করে দিচ্ছে, ভেঙে দিচ্ছে। এখন গাছেদের মধ্যে তো সবসময় প্রতিযোগিতা থাকে, জল, বায়ু, মাটির সার এগুলো পাওয়ার জন্য প্রতিযোগিতা থাকে। যে মুহূর্তে ছোট গাছগুলো, তুলনায় ছোট গাছ, সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে, আশেপাশের আরেকটু উঁচু গাছ সেগুলো হাতির ধাক্কা টাক্কা খেয়েও, দু একটা ডালপালা ভেঙে গিয়েও সেগুলো সুযোগ পাচ্ছে বিনা প্রতিযোগিতায় বেড়ে ওঠা। ফলে হু হু করে বাড়ছে সেগুলো, এবং তার ফলে কি হচ্ছে, সেই গাছগুলোর যে গুড়ি, সেই গুড়িগুলো আস্তে আস্তে মোটা হচ্ছে। এই মোটা গুড়ির গাছ, আমরা জানি সবটাই আমাদের কার্বন নির্ভর জীবন, আর গ্লোবাল ওয়ার্মিং এর জন্য কার্বন দায়ী বা কার্বন ডাইঅক্সাইড দায়ী। তো এই গাছ যদি মোটা গুড়ির হয়, বাতাস থেকে অনেক বেশি কার্বন ডাইঅক্সাইড টেনে নিয়ে তারা কিন্তু মানে যাকে বলে আটকে ফেলতে পারে। এবং আমরা বলি না কতটা আটকাতে পারে, বললেই হলো যে আটকাতে পারে কতটা। একটা হিসেব করেছেন বারজাগি নামে একজন ফরাসি গবেষক, তিনি বলেছেন ফিগারটা খুব ভালো। 2047 আমরা স্বাধীনতা পেয়েছি 1947, তার 100 বছর পর 2047 সালটাও আমাদের কাছে আনন্দের। 2047 এখানে সংখ্যা, এটা 2047টা পেট্রোল চালিত গাড়ি একটা বছরে যত পরিমাণ কার্বন নিঃসরণ করবে, ততটা কার্বন একটা ফরেস্ট এলিফ্যান্ট যেটা বলছি সাহায্য করে আটকে ফেলতে। বাহ! তাহলে এই যে রেইন ফরেস্ট, সেটা যে আবার বেড়ে উঠবে, রিজেনারেট করবে, সেটাকে সাহায্য করছে একটা হাতি, যেটাকে আমি সাধারণভাবে ভাবি একটা ধ্বংসকারী জীব হিসাবে। বলে এই যে আন্তঃসম্পর্ক, ঘুরে ফিরে আসছে আন্তঃসম্পর্ক। এই যে গোপালচন্দ্র ভট্টাচার্যের কথা প্রথমে এনেছিলাম, এই মানুষটি আন্তঃসম্পর্ক খুঁজেছিলেন বার। এছাড়া ওই যে বললাম, একটি গাছ একটি প্রাণের বার্তা কার্যকরী হয় না। ঠিকই। তো এবার চলে যাব সৌমির কাছে। সৌমি, তুমি মাস কমিউনিকেশন নিয়ে পড়ছো, জার্নালিজম নিয়ে পড়ছো, তোমার থেকে একটা প্রশ্ন তো আশা করবোই। এই ঘটনাটা নিয়ে তুমি কি জিজ্ঞেস করতে চাও স্যারকে? এই যে হাতিগুলোর সংখ্যা লুপ্ত প্রায় হয়ে যাচ্ছে, তো এই হাতিগুলোকে সংরক্ষণ করার জন্য কোনো রকমের কি মডার্ন টেকনোলজি ইউজ করা হচ্ছে, যাতে ভবিষ্যতে গাছের থেকেও এই হাতিগুলোকে বেশি করে বাঁচানো যায়? এটা খুব আগ্রহের, খুব কৌতূহল জাগানো বিষয় যে আমরা হাতির সংখ্যা আবার কিভাবে বাড়াতে পারি। তার আগে কতটা ক্ষতি করেছি বুঝে নি। গত শতকের কথা, সেটা 70-এর দশক হবে, তখন এই রকম হাতির সংখ্যা ছিল প্রায় 12 লক্ষ। 2013-তে যখন সমীক্ষা করা হচ্ছে, সেটা দাঁড়িয়েছে 1 লক্ষতে। ফলে হাতি কিরকম ভাবে কমে গেছে সেটা বুঝতে পারছি। এবার সৌমি জিজ্ঞাসা করেছে প্রযুক্তি সম্পর্কে, টেকনোলজি সম্পর্কে। এখন হাতিকে তো আইসি চিপ দিলে সে খাবে না, সে ওই ডালপালাই খাবে, একদমই পাতা খাবে, একদমই তাই। ঘাস খাবে। এবং
সেটা যোগানটা অফুরন্ত হতে হবে। তার জন্য যেটা বলার সেটা হচ্ছে যে জঙ্গল যেখানে এসে ঘুরে বেড়াবে সেটা হতে হবে কন্টিনিউয়াস। এইবার ধরা যাক মানুষ তার প্রয়োজনে জঙ্গলের মাঝখানটা কেটে ফেলবে, সমীক্ষায় দেখা যাচ্ছে প্রচুর জঙ্গল আছে, এখানে এতটা আছে, ওখানে এতটা আছে, কিন্তু মাঝখানে একটা বিরাট অঞ্চল ফাঁকা, অর্থাৎ হাতি সেখান থেকে যদি বেরোয় সে হঠাৎ অরক্ষিত হয়ে পড়বে, অন্য কেউ তাকে মারতে পারে। ফলে জঙ্গলটাকে যতটা সম্ভব সংরক্ষিত রাখা দরকার, এটা হচ্ছে প্রথম। তার জন্য প্রযুক্তি অনেক ব্যবহার করা যেতে পারে, সেটা একটা। দ্বিতীয় হচ্ছে হাতি কোথায় কোথায় চড়ছে, কোন কোন জায়গা দিয়ে যাচ্ছে, এই জিনিসটা বোঝার জন্য হাতিকে অনেক সময় রেডিও কলারিং করা হয়। মোট কথা হচ্ছে এমন একটা জিনিস, এমন একটা চিপ তার শরীরের সঙ্গে লাগানো, যে চিপটা থেকে তড়িৎচুম্বকীয় তরঙ্গ বেরোবে, আমি এখানে বসে আমার রিসিভারে বুঝতে পারবো সেই তড়িৎচুম্বকীয় তরঙ্গ দেখে যে সে হাতিটা এই অঞ্চল দিয়ে যাচ্ছে, ম্যাপের উপর দিয়ে পুরো দেখিয়ে দেওয়া হবে। তাতে একটা সুবিধা হয় যে হাতি কতটা অঞ্চল জুড়ে চড়ে বেড়াচ্ছে, তার আচরণে কোনো পরিবর্তন এলো কিনা সেটা দিয়ে হয়। কিছু কিছু সংস্থা হাতিদের বাঁচানোর জন্য বিশেষ উদ্যোগ নিচ্ছে, আমাদের দেশেও প্রচুর সংগঠন আছে। আফ্রিকাতে রেড ব্যালেন্স আর্থ নামে একটা সংস্থা, তারা চেষ্টা করছে এটাকে বাঁচানোর। প্রযুক্তির সাহায্য তারা অবশ্যই নিচ্ছে, কিন্তু ওই যে শুধু প্রযুক্তি দিয়ে কিছু হবে না, মানুষের সদিচ্ছা, অকারণে জঙ্গল কাটা, যেটা প্রয়োজন নেই সেটাকে বন্ধ করা, সেটা ছাড়া বোধ হয় কোনো কিছু হওয়ার নয়। ঠিকই ঠিকই, কিন্তু প্রচেষ্টাটা খুবই অভিনব বলেই আমার মনে হলো, এবং সেরকম যেন পুরো পৃথিবীতে যেন থাকে সেটাই আশা করব। তো সৌমি, এবার তোমাকে প্রশ্ন করি। জার্নালিজম শুনলেই যেটা মাথার মধ্যে আসে, ক্রাইম জার্নালিজম, স্পোর্টস জার্নালিজম, বিজনেস জার্নালিজম বা হয়তো পলিটিক্যাল জার্নালিজম, কিন্তু সায়েন্স জার্নালিজম অনেকেই হয়তো এই ব্যাপারে জানেন না যে এরকমও কোনো বিষয় হয়। তো তুমি যে এমএ করছো এবং এমএ চলাকালীন তুমি সায়েন্স জার্নালিজমটাকে বেছে নিয়েছো অ্যাজ আ স্পেশাল পেপার, এটার পেছনে কারণটা কি একটু জানতে চাইবো। দেখো, জার্নালিজমে তো কোনো বাধা ধরা কোনো দিক থাকে না। ঠিক। তো এবার বিজ্ঞানের ওপর সবারই একটা আকর্ষণ থাকে, তো কম বেশি আমারও আছে। তো সেক্ষেত্রে বিভিন্ন রকমের যে প্রতিষ্ঠানগুলি রয়েছে, তার যে বিভিন্ন কঠিন যে ভাষাগুলো আছে সেইগুলো যেমন সাধারণ মানুষ বুঝতে পারে না, সেই ভাষাগুলোকে অ্যাজ এ জার্নালিস্ট আমি যদি মানুষের কাছে ভালোভাবে সহজভাবে বলি, তো সেইটা একটা ব্যাপারটা আমাকে আকর্ষণ করেছে, যার জন্য আমি সায়েন্স জার্নালিজমটা নিজের স্পেশাল পেপার হিসেবে বেছে নিয়েছি। যেমন সব বিষয়ের ওপরেই যেমন সায়েন্স রয়েছে, যেমন তুমি যেমন বললে যে স্পোর্টস জার্নালিজমের মধ্যেও, স্পোর্টসের মধ্যেও আছে। তো সেক্ষেত্রেও যারা জাগলিং করে তারা 45 ডিগ্রিতে থ্রো করে, তো তাদের ওই কোমর থেকে এলবোর মধ্যে 45 ডিগ্রিটা যদি অ্যাঙ্গেলটা ঠিক থাকে তাহলে তাদের থ্রোটা ভালো হয়। তো সেক্ষেত্রে ওইটা তো 45 কেন এক্স্যাক্ট হবে, 40ও হতে পারে, 50ও হতে পারে। তো সেক্ষেত্রে একজন সায়েন্স জার্নালিস্ট সেটাকে বুঝতে পারবে, সেটাকে যারা অডিয়েন্স আছে তাদেরকে ভালো সহজ সহজ ভাষাতে সেটা বললে অডিয়েন্সও বুঝতে পারবে এবং তাদের দেখারও ইচ্ছাটা বাড়বে। তো সেই জন্যই আমার সায়েন্স জার্নালিজমটা নেওয়ার কারণ। বাহ, অপূর্ব। এবং আশা করি তোমাকে ভবিষ্যতে আমরা আরো অনেক জায়গায় দেখতে পারবো, সায়েন্স নিয়ে তুমি উপস্থাপনা করবে। মানুষদা, আবার ফিরে আসছি আড্ডায় গল্পে। 5ই জুন আমরা জেনারেলি পরিবেশ দিবস আমরা উদযাপন করি, এবং আমাদের পরিবেশের সবচেয়ে বড় স্তম্ভ হচ্ছে আমাদের উদ্ভিদ, আমাদের প্ল্যান্ট লাইফ। প্ল্যান্ট লাইফ নিয়ে অনেক রিসার্চ আমরা দেখেছি, অনেক দিন ধরে আমরা সেটা দেখছি, এবং এখানে আচার্য জগদীশ চন্দ্র বসুর যে অবদান আমরা কোনোদিনও ভুলতে পারবো না। কিন্তু সম্প্রতি কি কোনো এরকম রিসার্চ হয়েছে যেটা তোমার ইন্টারেস্টিং মনে হয়েছে? আমি একটু সূত্র টানতে চাই, যেটা সৌমি বলেছে সেখান থেকে, যে একজন সায়েন্স জার্নালিস্ট কি করতে পারে। সায়েন্স জার্নালিস্টের সঙ্গে সঙ্গে সায়েন্স কমিউনিকেটারও জরুরি, কেননা শুধু ঘটনা রিপোর্টিং না, বিষয়টা কি তার যতটা সম্ভব সহজ সরল ব্যাখ্যা সেটা দরকার। একটা সিনেমা ছিল এক ডাক্তার কি মত, তপন সিনহার ছবি। তপন সিনহা, সেখানে সেই যে ডাক্তার একজন জার্নালিস্টকে বলছেন, তুমি সায়েন্স জার্নালিজম এসব করে কি করবে, তার থেকে বিজ্ঞান করো। তিনি খুব দায়িত্ব নিয়ে বলছেন যে স্যার, বিজ্ঞানটা তো হচ্ছে, মানুষ কি জানতে পারছে? আমি যদি না বুঝিয়ে বলি আপনার গবেষণার জায়গাটা, সেই যে টেস্ট টিউব বেবির গবেষণা, তাহলে কি মানুষ সত্যি সত্যি বুঝতে পারবে আপনি কত বড় কাজ করছেন? তো খুব রূপলী পর্দায় খুব বড় একটা উদাহরণ ছিল সায়েন্স জার্নালিজম নিয়ে। চলে আসি তোমার প্রশ্নের কথায়। জগদীশ চন্দ্র বসু গাছের প্রাণ আবিষ্কার করেছিলেন, এরকম একটা কথা বলা হয় ছোটদের,
এখন অনেকে শুধরে নেন, আসলে তা তো নয়। জগদীশ চন্দ্র বসু কেন বলতে যাবেন গাছের প্রাণ আছে? আমরা সভ্যতার আদি থেকে জানি, বা সভ্যতা শুরুর আগে থেকে জানি যে গাছের প্রাণ আছে। জগদীশ চন্দ্র বসু বিজ্ঞানী হিসেবে যেটা করেছিলেন সেটা হচ্ছে একটা গাছ যে সাড়া দেয় পীড়নের কারণে, স্ট্রেসের কারণে, সেই সেটা সাড়াটা তিনি প্রমাণ তিনি করেছেন। যান্ত্রিক ভাবে মেপে দেখেছিলেন। এবং তার সঙ্গে এমন কিছু যন্ত্রবিদকে তিনি পেয়েছিলেন আমাদের এই উত্তর কলকাতার অঞ্চল থেকে, যারা অসাধারণ, আজকের দিনের মতো ইলেকট্রনিক যন্ত্র নয়, শুধুমাত্র কাঠের কাজ করে কোথাও একটা স্প্রিং লাগিয়ে, কোথাও একটা দড়ি লাগিয়ে এমন ভাবে করেছিলেন, সেটা অসাধারণ। যাকে বলে একেবারে সেই সময় থেকে, ঊনবিংশ শতক থেকে, আমরা যদি একেবারে শুরুতে এখানে চলে আসি, মানে একবিংশ শতকের শুরুতে, এই কয়েকটা মাস আগে আমরা ইসরায়েলের তেল আবিব ইউনিভার্সিটিতে দেখলাম একটা অসাধারণ কাজ। কি কাজ? গাছের উপর পীড়ন হলে, গাছের উপর আঘাত হলে গাছ শব্দ করে, এবং সেই শব্দটা শোনা যাচ্ছে। তার মানে কি আমরা শোনার আগে গাছ শব্দ করতো না? অবশ্যই করতো। কিন্তু আমরা যে রেঞ্জে শব্দ শুনতে পাই, যে কম্পাঙ্কে শব্দ শুনতে পাই, সেই কম্পাঙ্কে, এটাকে আল্ট্রাসাউন্ড বলা যেতে পারে, মানে মোটা দাগের হিসেবে, সেই যন্ত্র আমাদের কাছে ছিল না শোনার, বা আমরা সেটার দিকে মন দিইনি, ছিল না, ভুল, আমরা সেই গবেষণাটা করি। এখন দেখা যাচ্ছে গাছ শব্দ করে, একটা সুস্থ গাছও শব্দ করে। শব্দটা কিরকম? ওই যে ভুট্টার খই তৈরির সময় যা পপ পপ করে শব্দ হয়, পপিং সাউন্ড, সেই রকম পপিং সাউন্ড। একটা সুস্থ গাছও ঘন্টায় এরকম 3টে পপিং সাউন্ড করতে পারে। পীড়িত হলে গাছ প্রায় 20টা শব্দ করে ঘন্টায়। তো তারা গ্রিন হাউসের মধ্যে রেখে, গ্রিন হাউস কি আমরা জানি মোটামুটি, পাহাড়ে গিয়ে আমরা গ্রিন হাউস দেখেছি, সেখানে গিয়ে কিছু কিছু বিশেষ গাছের ক্ষেত্রে এই পরীক্ষাটা করে দেখেছেন, একেবারে মাইক্রোফোন লাগিয়ে, অডিও নিয়ে, অ্যাম্পলিফাই করে, সেই ফ্রিকোয়েন্সিটাকে যাতে ক্যাচ করা যায় সেভাবে টিউন করে সেটাকে কিন্তু কাজ করেছেন। এবং যেটা হলো, সত্যি সত্যি দেখা গেল যে গাছগুলো শব্দ করছে। এবার এই গাছের শব্দ কি শুধু ওই নির্দিষ্ট কয়েকটা গাছে সীমাবদ্ধ? দেখা যাচ্ছে গবেষণা যত এগোচ্ছে, দেখা যাচ্ছে অন্য গাছও কিন্তু এই শব্দ করছে। এইটা একটা অসাধারণ ব্যাপার। সত্যি অসাধারণ, সত্যি অসাধারণ। বন্ধুরা, আজকের আড্ডা হলো শেষ, কিন্তু এখনো মনে হচ্ছে যে এই ধরনের বুকে কত কিছু এখনো আমরা জানি না। এরকম আরো অনেক আড্ডা, আরো অনেক আলোচনা নিয়ে আপনাদের সামনে আসতে থাকবো তরুণদের জন্য এই অনুষ্ঠানে। মানসদা, আপনাকে, সৌমি এবং নীলার্ঘকে জানাই অনেক অনেক ধন্যবাদ আজকে এই অনুষ্ঠানে আসার জন্য। এবং আমি প্রমিত আপাতত চেয়ে নিচ্ছি বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।